অবশ্যই আমাদের আবারও নজর রাখতে হচ্ছে দুই প্রতিবেশী রাষ্ট্রের দিকে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের দিকে। একদিকে পাকিস্তান অপারেশন সিন্দুরের যথেষ্টই নাজেহাল পরিস্থিতি, ধরাশায়ী হয়েছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশও কিন্তু গত বছরের জুলাই আগস্ট মাস থেকেই যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরেও একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আমরা দেখেছি অপারেশন সিন্দুরের পরে, অর্থাৎ যুদ্ধে পরাজয়ের পরেও কিন্তু এক প্রকার দেখা গেল পাকিস্তানের যিনি আসিম মুনির, যাকে নিয়ে একাধিকবার আলোচনা হচ্ছে, তিনি পদোন্নতি হলো তার, তিনি ফিল্ড মার্শাল হলেন। এবং তার পাশাপাশি পাকিস্তানকে নিয়েও আন্তর্জাতিক মহলে কিন্তু একাধিক ঝোঁক তৈরি হয়েছে ইতিমধ্যেই। আর পাশাপাশি আমরা যদি নজর রাখি বাংলাদেশের দিকে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহলে আলোচনা তুঙ্গে। এদিকে এরই মাঝে ফের আকাশে উঠল রাফাল সিন্দুরের পর এবারে অপারেশন শিল্ড। ভারতের ঘোষণার পরই আতঙ্কে ডুবল পাকিস্তান। পরিস্থিতি জানতে পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে নজরদারি চালানোর চেষ্টায়। দেশ ছাড়তেই ইউনুস ঘনিষ্ঠ এনএসএ খলিলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা। অর্থাৎ একদিকে পাকিস্তানের পরিস্থিতি জানাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ, সেখানেও কিন্তু দেশ ছাড়তেই ইউনুস ঘনিষ্ঠ এনএসএ খলিলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা ওয়াকারের নেতৃত্বে। এরপর কি ইউনুস সিন্ডিকেটকে অবাঞ্ছিত ঘোষণার পথে সেনা? মায়ানমার থেকে বাংলাদেশি রাষ্ট্রদূত বহিষ্কৃত হলেন কেন? ডিসেম্বরের আগেই ইউনুস সিন্ডিকেটের সঙ্গে কি তবে সেনা সংঘাত? অর্থাৎ যেই পরিস্থিতি নিয়ে আমরা বারবার আলোচনা করছিলাম, একদিকে পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে নজরদারি চালানোর চেষ্টায়, পরিস্থিতি জানতেই কে প্রয়াস, পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি, সেখানেও ইউনুস ঘনিষ্ঠ এনএসএ খলিলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা। এবং এবছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের আগেই কি ইউনুস সিন্ডিকেটের সঙ্গে সেনা সংঘাত হতে চলেছে? যেমনটা আপনারা জানেন, এর আগেও জানানো হয়েছে, এর আগে একটা পদত্যাগ সংক্রান্ত নাটক দেখা গিয়েছিল এই বাংলাদেশে। এবং তারপরে একটার পর একটা পরিস্থিতি, বলা হয় 30শে জুন 2026-এর মধ্যে সেদেশের সাধারণ নির্বাচন সংগঠিত হবে এবং তারই মাঝে সেনা ভার্সেস ইউনুস সিন্ডিকেট। এখান থেকে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। নিউজ রুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, দুই দেশেরই অস্থির পরিস্থিতি, একদিকে সিন্দুরের পর অপারেশন শিল্ড এবং কার্যত আতঙ্কেই কি তাহলে এই ড্রোন নিয়ে ভারতীয় ভূখণ্ডে নজরদারি চালানোর চেষ্টা পাকিস্তানের? পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিটাও একটু জানাও। দেখো, নির্দিষ্টভাবে তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ গতকাল থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য এসে পৌঁছচ্ছে, যেটা দর্শকদের অতি অবশ্যই জানানো প্রয়োজন। প্রথম বিষয় হচ্ছে যে ভারতীয় সেনা দায়িত্ববদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে তারা পাকিস্তানকে দোরমুশ করবে। এবং যে সময় আজকে জিরো ওয়ার করছি, তার কিছু আগে বুধবার সন্ধ্যের পর থেকেই নির্দিষ্টভাবে যখন আমাদের আকাশসীমায় ফের রাফাল উঠল, ফের এয়ার সার্ভিলেন্স এবং এয়ার সুপারিয়রিটি শুরু হলো আমাদের রাফাল, আমাদের ফাইটার জেটের মাধ্যমে, ঠিক সেই সময় আতঙ্কে ডুব দিল পাকিস্তান। এবং যেটা পাশাপাশি একটা ঘোষণা হলো, কারণ অপারেশন সিঁদুর চলবে, এটা এয়ারফোর্সের তরফে, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে জানানো হয়েছিল। সেই কথাটা থেকে এক চুলো সরে আসা হয়নি। তার কারণ হলো যে নির্দিষ্টভাবে অপারেশন সিঁদুরের পরে অপারেশন শিল্ডের ঘোষণা করা হয়েছে। মূলত এটা একটা ডিফেন্স রেডিনেস ডক্ট্রিন, এটাকে সামরিক ভাষায় বলা হয়। এই ডিফেন্স রেডিনেস ডক্ট্রিনটা কি? এটা হলো মূলত নির্দিষ্টভাবে তোমাকে সিভিল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের পাকিস্তান সংলগ্ন যে 6টি রাজ্য আছে, তবে গুজরাট আছে, হরিয়ানা আছে, একই সঙ্গে জম্মু কাশ্মীর রয়েছে, রাজস্থান রয়েছে, এই 6টি রাজ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তান ফের মিস অ্যাডভেঞ্চার করতে পারে, তাহলে রিয়েল টাইমে সেখানকার নাগরিকরা কী করবেন সেটা বোঝানোর জন্য একটা মক ড্রিলের নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। এবং 29শে মে এই ঘোষণা হয়েছিল, কিন্তু নির্দিষ্টভাবে হরিয়ানা এবং অন্যদিকে গুজরাটের তরফে জানানো হয়েছে যে বেশ কিছু টেকনিক্যাল রিজন, লজিস্টিক সাপোর্টের জন্য তারা আজকের জন্য এটা করছেন না মক ড্রিল, কিন্তু খুব দ্রুত তারা করবেন। এই মক ড্রিলে যেমন সিভিল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আছেন তারা যোগাযোগ করবেন, যারা একসঙ্গে অংশ নেবেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে অংশ নেবেন। তাহলে যে প্রশ্ন উঠছে, তাহলে কি আবার ফের পাকিস্তান কোনো মিস অ্যাডভেঞ্চার করবে, সেই তথ্য আমরা পেয়ে গেলাম। কারণ এটা বলতে হচ্ছে যে
রাশিয়া সফর আপাতত স্থগিত করেছেন আমাদের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। এবং অজিত ডোভাল যখনই কোনো এরকম কোনো তার বড় সফর স্থগিত করেন তখন তথ্যবিজ্ঞ মহল বলছে তিনি বড় কোনো অপারেশন বা সিদ্ধান্ত নেওয়ার আগেই ঘটনাটা ঘটে। এক্ষেত্রে হবে কিনা আমরা এখানে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। তবে যে মুহূর্তে ভারত তার বিভিন্ন অংশে ফের নতুন করে S-400কে তার পুরনো পজিশনে নিয়ে যাওয়া হয়েছে, ফের ভারতের আকাশসীমায় রাফায়েলকে দেখেছে, সেই মুহূর্তে পাকিস্তান আবার আতঙ্কের মধ্যে ডুব দিয়েছে বলে আমরা জানতে পারছি। সোর্স বলছে গত রাতেই ফের পাক সেনাপ্রধান আসিম মনির তিনি নির্দিষ্টভাবে শেহবাজ শরীফকে ফোন করেন এবং জানতে চান যে কি করা যায়। এবং এরপর যে তথ্য আমরা জানতে পারছি যে পাকিস্তানের তরফে ফের তাদের যে সার্ভিলেন্স ড্রোন সেটা রাওয়ালকোট হয়ে আমাদের অংশে অনুপ্রবেশের চেষ্টা করে, আমরা সেটাকে আগে থেকে দেখতে পাই। তারা সেই মুহূর্তে সেখান থেকে চম্পট দেয় এবং সেটা বোঝার জন্যই আবারও বলছি যে পাকিস্তানের যে সার্ভিলেন্স ড্রোন পাঠানো হয়েছিল, ভারতের মকড্রিল বা ভারতের যে নতুন করে সৈন্য যে মুভমেন্ট বা এই ধরনের বিষয়টা বা রাফায়েল কীভাবে মুভমেন্ট করছে, খুব আতঙ্কিত ওরা। কারণ ওদের তো এখনও পর্যন্ত নূর খান এয়ারবেস, সরগোদা এয়ারবেস এখনও বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। ফলে ওরা যে কোনো টাকা পেয়েছে এখান থেকে ওখান থেকে সেগুলোকে সারানোর চেষ্টা করছে। তার মধ্যে নতুন করে ভারতবর্ষের তরফে এই মুভমেন্টটা ওরা আতঙ্কিত করে তুলেছে। এবং যখন তারা এই সার্ভিলেন্স করার জন্য ক্যামেরা পাঠিয়েছে, সেই মুহূর্তে তথ্য আসছে বিভিন্ন অংশ থেকে যে এই প্রথম পাক অধিকৃত কাশ্মীরে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি যাদেরকে বলা হয়, এই টিটিপি বিদ্রোহী গোষ্ঠী সেখানকার লস্কর তৈবার যে ঘাঁটিগুলোকে ভেঙে দিয়েছে। আবারও বলছি, পাক অধিকৃত কাশ্মীরের যে লস্করের ঘাঁটি যারা ভারতকে রক্তাক্ত করার জন্য বসে থাকে, সেই ঘাঁটি ভেঙে দিয়েছে টিটিপি বিদ্রোহীরা। গত রাতে সেটা সম্পন্ন হয়েছে, অপারেশন শেষ করেছে। এবং যখন আমরা কথা বলছি তখন আরও একটা ছবি গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ পূর্ব দিকের যে বর্তমানে তারা সেরবি প্রমাণ করছে, সেখানকার যিনি ইন্টেরিয়াম অর্থাৎ অন্তর্বর্তী প্রধান তিনি ইতিমধ্যেই জাপানে নেমেছেন এবং সেই তথ্য আমরা গতদিনই জানিয়েছিলাম। এবং জাপানে নামার পরে একটা চূড়ান্ত অপমানের মুখোমুখি হয়েছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। আমরা স্ক্রিনে ছবি দেখাবো। টোকিও এয়ারপোর্টে নামার পর আমাদের সোর্স কনফার্ম করছে, বাংলাদেশের একাধিক গণমাধ্যম তারা কনফার্ম করছে যে টোকিও এয়ারপোর্টে নামার পর নির্দিষ্টভাবে সেখানে তাকে কোনো রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়নি। সেখানকার কয়েকজন দূতাবাস কর্মী একেবারে এলেবেলের মতো সাধারণ মানুষের মতো তাকে নিয়ে হেঁটে চলে আসেন, কোনো রকম রেড কার্পেটও পর্যন্ত দেওয়া হয়নি। যে প্রশ্নটা ওঠে যে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এতদিনের সেখানের অর্জিত সেখানকার ঐতিহ্য, স্বাধীনতা সব কিছু, সেই দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন জাপানের মতো প্রথম সারির দেশে। তিনি কি সম্মান পেলেন? তিনি দেশের যে পতাকা, বাংলাদেশের পতাকা কি আদৌ মানে উচ্চতায় তুললেন নাকি আরও নিমজ্জিত করলেন? এবং যে মুহূর্তে মোহাম্মদ ইউনুস তিনি জাপানে দেশ বিক্রি করার অর্থাৎ বাংলাদেশকে একটা বড় পার্টকে বিক্রি করার ব্লু প্রিন্ট চূড়ান্ত করতে গেছেন, সেই মুহূর্তে তারই দেশে যে তথ্য আমাদের কাছে আসছে, ভয়ঙ্কর তথ্য, তা হলো তিনি তার বিজনেস পার্টনার, তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার বাসিন্দা, আমেরিকার নাগরিক খলিলুর রহমান ওরফে রাজার রহমানকে তিনি বাংলাদেশে হঠাৎই এনএসএ করে নিয়ে আসেন, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে নিয়ে আসেন। এবং এই এনএসএ খলিলুর রহমানের নেতৃত্বেই লালমনিরহাট এয়ারবেস তৈরি করা হচ্ছে ভারতকে চমকানোর জন্য বলে একটা বড় অংশ মনে করছে, সেনাবাহিনী মনে করছে, ওয়াকারুজ্জামান মনে করছেন বলে একটা বড় অংশ জানাচ্ছে। সেই এনএসএ, সেই যে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নির্দিষ্টভাবে আমরা জানাচ্ছি এই তথ্য দর্শকদের উদ্দেশ্যে, বুধবার সন্ধ্যের পর বাংলাদেশের যতগুলো সেনা ক্যান্টনমেন্ট বা সেনা নিবাস রয়েছে বা সেনাদের যতগুলো ক্যাম্প রয়েছে, অফিস রয়েছে, হেডকোয়ার্টার আছে, সর্বত্র তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই তথ্য এক্সক্লুসিভ হয়তো আমরা জানাচ্ছি দর্শকদের যে এনএসএ খলিলুর রহমান যিনি বকলমে নির্দিষ্টভাবে ইউনুসের সমস্ত সামরিক প্ল্যান চূড়ান্ত করছেন, যার নেতৃত্বে রাখাইন করিডোর রেডি করা হচ্ছে, যার নেতৃত্বে চট্টগ্রাম পোর্টকে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই খলিলুর রহমানকে
ওয়াকারুজ্জামানের নির্দেশে, যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে, তাকে সমস্ত সেনানিবাস সেনা দপ্তর তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তিনি প্রবেশ করতে পারবেন না, এবং জানানো হয়েছে যে তার কোনো বক্তব্য, তার কোনো নির্দেশ এখন থেকে বাংলাদেশ সেনা আর গ্রহণ করবে না, মানবে না। অর্থাৎ খলিলুর রহমান এনএসএ তিনি তার কোনো নির্দেশ, কোনো মতামত, কোনো কিছু এই মুহূর্তে বাংলাদেশ সেনা আর ক্যারি অন করবেন না। তার পাশাপাশি আমরা জানিয়েছিলাম দুদিন আগে, কারণ সিএন প্রত্যেকটি খবরকে অথেন্টিক না হলে সেটা সামনে নিয়ে আসে না, আমাদের জিরো আর বারবার প্রমাণ করেছে। আমরা বলেছিলাম যে আমাদের আর্টিকেল, আমরা জানিয়েছিলাম বাংলাদেশের আর্টিকেল 106কে কেন্দ্র করেই, 106কে হাতিয়ার করেই এই মোহাম্মদ ইউনূসের যে সিন্ডিকেট গ্যাং তারা ক্ষমতায় এসছে। 8ই আগস্ট তারা শপথ নিয়েছিলেন। যখন শপথ নিয়েছিলেন তখন তৎকালীন প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিরা সেনানিবাসে ছিল, সেই ছবিও সেনা দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তাহলে প্রশ্ন উঠেছিল যে অর্থাৎ নির্দিষ্টভাবে সেনানিবাসে যদি বিচারপতিরা থাকেন, তাহলে কাদের স্বাক্ষরে তারা এই অন্তর্বর্তী সরকার ফর্ম করলেন? তখন অনেকের মনে হয়েছিল, দর্শকদের মনে হয়েছিল যে এটা হয়তো মিডিয়ার একটা তথ্য মাত্র। তা নয়, কারণ বাংলাদেশ ঢাকা হাইকোর্টের একজন আইনজীবী এবং বেশ কয়েকজন আইনজীবী তারা সম্প্রতি রিট পিটিশন দাখিল করেছিলেন। তারা বলছেন যে তারা এ বিষয়ে মামলা করেছেন এবং নির্দিষ্টভাবে এ বিষয়ে বর্তমান যিনি প্রধান বিচারপতি, কি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে কেউই কোনো তথ্য জানাতে পারছেন না, কোনো ওথ লেটার বা 106 আর্টিকেলটার মাধ্যমে কি করে এই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসছেন, শপথ নিয়েছেন, তার কোনো তথ্য। আবারও বলছি যে মোহাম্মদ ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে ক্ষমতা আনার জন্য যে আইনি কাগজপত্র রাখে বা প্রয়োজন হয়, তা এই মুহূর্তে বাংলাদেশের কোনো অথরাইজড বডি বা কোনো সরকারের কারো কাছে নেই। আমরা বলছি না, সিএন বলছে না, জিরো থেকে বলছি না, বলছে সেখানকার আইনজীবীরাই। কি বলছেন আমরা দর্শকদের শোনাব। নোটিশ দিয়েছি, এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106-এর রেফারেন্স, যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106-এর রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই। অর্থাৎ নির্দিষ্টভাবে আমরা না, জিরো ওয়ার থেকে বলছি না, বাংলাদেশের ঢাকা হাইকোর্টের প্রবীণ আইনজীবীরা বলছেন যে তারা কোনো তথ্য পাচ্ছেন না। তারা মামলা করেছেন, রিট পিটিশন করেছেন, কিন্তু সরকারের তরফে কোনো ডকুমেন্টস দিতে পারছে না। কীভাবে সরকারটা আছে, অন্তর্বর্তী সরকার, অবৈধ সরকার, ইউনূসের সরকার, তারা কোনো কাগজপত্র ছাড়াই শুধুমাত্র দেশটা বিক্রি করার জন্য, লুট করার জন্য তারা বসে আছেন, এমনটাই বলছেন সেখানকার আইনজীবীরা। এবং একই সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটা আশঙ্কা করছিলেন সেটাই সত্যি হচ্ছে। একটা অদ্ভুত যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের, ভারতের দিক থেকে নয়, অন্য প্রান্ত থেকে তৈরি হচ্ছে। তার কারণ হলো যে গত রাতে যারা কনফার্ম করছে আমাদের বিভিন্ন সোর্স, যে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে মারাত্মক ফেস লস হয়েছে। কি হয়েছে ঘটনাটা হলো মায়ানমারের তরফে নির্দিষ্টভাবে সেখানকার যিনি বাংলাদেশি রাষ্ট্রদূত, আমি নাম বলবো, মোহাম্মদ মনোয়ার হোসেন, এই মোহাম্মদ, আমরা ছবিতেও দেখাবো, মোহাম্মদ মনোয়ার হোসেনকে নির্দিষ্টভাবে পার্সোনা নন গ্রেটা, এটা টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক টার্ম, পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা হয়েছে। তার অর্থ এই মোহাম্মদ মনোয়ার হোসেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন মায়ানমারে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মায়ানমারের জাংতা সরকার তাকে দেশ থেকে বার করে দিয়েছে। নির্দিষ্টভাবে যখন এটা ঘটে তার আগে বাংলাদেশের যিনি সামরিক অ্যাডভাইজার ছিলেন মায়ানমারে, তাকেও অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দেওয়া হয়েছে। এর দুটো অর্থ, মায়ানমারের জাংতা সরকার, যার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো, রাশিয়ার অত্যন্ত ভালো সম্পর্ক, সেই সরকার বাংলাদেশের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অর্থ যে কোনো মুহূর্তে দুটি দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হতে পারে।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে রাখাইন করিডর, যেটা আরাকান আর্মিকে সাপোর্ট করবে এবং বাংলাদেশকে ব্যবহার করে যে রাখাইন করিডর তৈরি করা হচ্ছে সেটাকে মেনে নিতে পারেনি চীন সমর্থিত এই জাংতা সরকার। সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের বড় যে সিদ্ধান্ত তারা নিয়েছেন। একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দুটি ক্ষেত্রেই বড় বিষয়। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে আশঙ্কা করছিলেন যে কোনো মুহূর্তে মায়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, এরপর যদি মায়ানমারের ফাইটার সেটা কক্সবাজারের আকাশে এসে চক্কর খেতে থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই। শানা, একেবারেই তাই সত্যজিৎ, এবং এখান থেকে একদিকে যেমন দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলে যথেষ্টই কোণঠাসা পরিস্থিতি বাংলাদেশের, একই পরিস্থিতি প্রায় পাকিস্তানেরও। আমরা আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাই জিরো আওয়ার অনুষ্ঠানে। সত্যজিতের প্রশ্ন থাকবে, কিন্তু একটা ফিরে এলাম বিরতির পর। জিরো আওয়ারে আলোচনা বিশ্লেষণ চলছে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে, রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ, তোমার প্রশ্ন। সুভাষবাবু, আপনাকে একটা প্ল্যানিংয়ের কথা বলছি, আমার প্রশ্নের মধ্যে থাকছে সেটা খলিলুর রহমান, সেখানকার এনএসএ, তিনি একটা প্ল্যানিং করেছেন বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। প্ল্যানিংটা হচ্ছে মোহাম্মদ ইউনুস কখনই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন না, তার একদম শত্রু বলে তিনি মনে করেন ভারতকে, কিন্তু হাসিনা এখানে রয়েছেন। মোহাম্মদ ইউনুস চাইছেন নির্বাচনকে পিছিয়ে রাখতে, যে কারণে তিনি নির্দিষ্টভাবে ডিসেম্বরে নির্বাচন করবেন না এবং নির্বাচনকে পেছানোর জন্য, নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি হিজবুত তাহরির এবং তার সঙ্গে যে কাউন্টার পার্টের মৌলবাদী সংগঠন তাদেরকে দিয়ে একটা ফরমেশন তৈরি করতে চাইছেন এবং নির্দিষ্টভাবে বাম দলগুলো যারা আছে তাদেরকে ইতিমধ্যে বাম দলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করার পরিকল্পনা তিনি করেছেন। এবং তার পাশাপাশি যেটা পরিকল্পনা করা হচ্ছে যে এই নির্দিষ্টভাবে আসিফ নজরুলকে পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পোস্ট এবং মোহাম্মদ ইউনুস নিজে রাষ্ট্রপতি হবেন। সেই কারণেই পরবর্তী ডিসেম্বরের মধ্যে মোহাম্মদ ইউনুসের 50 জন ব্রিগেডিয়ার জেনারেল এবং 22 জন মেজর জেনারেলকে বরখাস্ত করা হতে পারে এবং সেখানে তাদের ঘনিষ্ঠ অফিসারদের দায়িত্বে নিয়ে আসা হবে। একটা বড় ষড়যন্ত্র খলিলুর রহমান করেছেন, যে কারণেই খলিলুরকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে এখানকার সেনা প্রধান বলে তথ্য বলছে, সূত্র বলছে। শুভাশিস বাবু, দেখুন, বাংলাদেশের জবে থেকে দায়িত্বে এসছে মোহাম্মদ ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গ নিয়ে, প্রথম আপনি চেষ্টাটা ভালো করে দেখুন যে প্রথম থেকে তাদের চেষ্টা হচ্ছে সংবিধানে হিট করা। প্রথম চেষ্টাটা হচ্ছে তারা সংবিধানকে সেকুলার থেকে ইসলামিক করবে। দ্বিতীয় চেষ্টা হচ্ছে সংবিধান থেকে বহু পাওয়ারফুল চেয়ারগুলোকে ডিসপাওয়ার করবে এবং এই ডিসপাওয়ার করার এবং এই কনস্টিটিউশনাল চেঞ্জ করার পরে তাদের মূল ভাবধারাই ছিল যে ইলেকশন প্রসিডিওরটাকে ম্যালফাংশন করিয়ে দেবে, যাতে করে পুরো দখলটা তাদের হাতে থাকে। মানে একটা ফ্যাসিবাদ এমনভাবে তারা তুলে আনবে যে আমরা গোটা জিনিসটাকে আমার হাতের কন্ট্রোলে থাকবে এবং আমার উঙ্গলি হিলনে পুরো গোটা দেশটা চলবে। এবং তাতে তাদের সব থেকে বড় বাধা আসছিল সেটা হচ্ছে বাংলাদেশের আর্মি, যে আর্মিটা একটা ডিসিপ্লিন এবং প্রফেশনাল ফোর্স হিসাবে তারা যথারীতি রিভোল্ট করতে শুরু করে দিয়েছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন এনএসএ কে নালিফাই করছে, তার মানে বুঝে দেখুন এনএসএ কে নালিফাই করা কিন্তু চারটিখানি কথা না। এনএসএ কে তারা যখন নালিফাই করছে তার মানে এইটা বোঝা আর কোনো দেরি নেই যে আর্মি কিন্তু ইজ অলরেডি ইন দ্য স্টেট অফ আ কু। আর্মি কিন্তু যে কু করতে পারে বা কু হতে পারে এই জিনিসের জায়গা থেকে আমরা অনেকটা সরে আসছি, কারণ এনএসএ কিন্তু ওয়ান অফ দ্য পার্সন যার সাথে বৈঠক করার পরে আর্মি ডিসিশন নেয় হোয়াট টু ডু নেক্সট, সেই এনএসএ কেই তারা যখন নালিফাই করে দিচ্ছে, তার মানে বোঝাই দরকার যে আর্মি এবার নিজেদের সেলফ পাওয়ার নিয়ে আগামী দিনে এগোতে চাইবে। এবং আমি বলতেই পারি যে এই যে জাপান ট্যুরে যে ইউনুস সাহেব গেছিল বা যা গেছে, এইটার অপেক্ষায় ছিল হয়তো বাংলাদেশ আর্মি, এবং তারা অপেক্ষায় ছিল এই গ্যাপটা, যে মুহূর্তে গ্যাপটা পেলো তারা এনএসএ কে নালিফাই করলো। এবং নেক্সট স্টেপ হিসাবে আমরা এটাও দেখতে পারবো যে অনেক ইউনুসের কাছের লোক যারা দিনের পর দিন বাংলাদেশ আর্মিকে বিভিন্ন নিয়মের বেড়াজালে জড়াতে চেষ্টা করেছিল, বিভিন্ন জেনারেলকে চেপে দেওয়ার চেষ্টা করছিল, বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেলকে প্রায় হাউস অ্যারেস্ট করার কথা বলেছে, তাদেরকে ব্যাপারেও বিভিন্ন রকম স্টেপ নেওয়া হতে পারে। সেই স্টেপসগুলো যদি নেওয়া হতে শুরু হয়ে যায় তাহলে আমরা নির্ধারিত বলে দিতে পারবো যে বাংলাদেশ ইজ অন এ ভার্জ অফ এ মিলিটারি কু। সেক্ষেত্রে আমার যতটুকুনি আমি ওয়াকারুজ্জামানের স্টেটমেন্টগুলো শুনেছি,
তাতে আমার মনে হচ্ছে সেটা বাংলাদেশের হিতেই যাবে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। কারণ সুভাষী বাবু, একটি প্রশ্ন আপনাকে করব, জাস্ট একটু বিরত করব। Please. একটি প্রশ্ন, সেটি হলো যে আপনি বলছেন যে সামরিক অভ্যুত্থান, এখানে আমরা বলবো যে সামরিক ভাবে তারা ক্ষমতা তারা হাতে নিতে পারে, সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশের বাইরে আছেন। তার এনএসএ মানে আমরা ভারতবর্ষে যদি অজিত ডোভাল রয়েছেন আমাদের এনএসএ, তার বক্তব্য এখানে প্রায় বেদবাক্যের মতোই, ফলে অমান্য করার প্রশ্নই নেই। সেখানে বাংলাদেশে এনএসএকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সেনা, ফলে এরপর কি ইউনূস সিন্ডিকেটকে একে একে অবাঞ্ছিত বা ইউনূস সরকারটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে? অ্যাবসলিউটলি সত্যজিৎদা, অ্যাবসলিউটলি আপনি ঠিক কথা বলছেন যে একটা একটা করে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা, শুধু তাই নয়, আইনত পথে এগিয়ে গিয়ে এই গোটা সরকারটাকে ডিসকোয়ালিফাই করানো। দেখুন, এটা কোনো সরকার না, এটা একটা বডি যেটাকে কোর্ট নমিনেট করেছিল। এই বডিটা এখন যা বেপরোয়া কাজকর্ম শুরু করেছে, সেটাকে কোনোভাবেই সেখানকার সাধারণ মানুষ বলুন, সামরিক বাহিনী বলুন, কেউ আর মেনে নিতে চাইছে না বলেই তারা তাকে প্রপার ইনফ্রাস্ট্রাকচারালি ডিসকোয়ালিফাই করতে চাইছে। এই ডিসকোয়ালিফাই করার জন্য 3-4টে মিনিমাম স্টেপ আছে। তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে এদের যারা মেন লোক মাথার উপরে বসে আছে তাদেরকে কোনো না একটা ভাবে পদচ্যুত করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে এদের উপরে আইনত কোয়েশ্চেন মার্ক তোলা, যেটা তাদের আইনজীবীরা যথারীতি তুলতে শুরু করেছে। এবং তৃতীয় স্টেপ হচ্ছে কিছু এমন লোকজন আছে যারা মানে বিভিন্ন রকম ভাবে সামরিক বাহিনীকে এবং সাধারণ বাংলাদেশের মানুষের উপরে আক্রমণ আনছিলেন, সেই লোকগুলোকে অ্যারেস্ট করা। যখনই এই স্টেপগুলো শুরু হয়ে যাবে এবং একই লাইনে অ্যালাইন হয়ে যাবে, তখন বাংলাদেশের সামরিক কু অফিসিয়ালি ঘোষণা হওয়ার কিছু সময়ের মাত্র বাকি থাকবে। এবং এরাও সামরিক বাহিনী আসার পরেও আমি এক্সপেক্ট করব তাদের প্রথম কাজ হবে বাংলাদেশে ভোট করানো। যে ভোটটা হচ্ছে বাংলাদেশের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একমাত্র অ্যান্টিবায়োটিক বা লাইফ সেভিং ড্রাগ, যেটা বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে বাঁচাতে পারে। সুভাষবাবু, আপনি বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকার তারা কোর্টের নির্দেশে এসছে আর্টিকেল 106-কে হাতিয়ার করে, কিন্তু সেখানকার প্রবীণ আইনজীবীরা বলছেন যে, হাইকোর্টের আইনজীবীরা বলছেন যে কোনো এই যে ওথ লেটার বা এই ক্ষমতা আসার জন্য যে অথেন্টিক লেটার্স, অথেন্টিক ডকুমেন্টস, তার কোনো হদিস তারা পাচ্ছেন, ইভেন মামলা পর্যন্ত করেছেন, কিন্তু কোনো পেপারস সরকার বা কোনো অথরাইজড বডির কাছে, রাষ্ট্রপতির কাছেও নেই। তারা রাষ্ট্রপতির কাছে কাগজপত্র নেই, তারা ক্ষমতায় আছেন কিভাবে? সত্যিটা এই কথাটা আপনাদের চ্যানেলে আমি বহুকাল আগে হয়তো একবার বলেছিলাম যে এই যে যখন এরা 106-কে নির্ভর করে জায়গায় আসছে, তখন এরা 106-এর যে মানে ডিক্লারেশনটা, সেটা কেন পাবলিসাইজ করছে না, সেটা আজ অব্দি কিন্তু তারা কোথাও পাবলিসাইজ করেনি। এবং আপনাদের এই প্রতিবেদনে আপনি দেখালেন একজন উকিল সাহেবের ডায়লগ কথা, এবং কথাটা আমার কাছে ভীষণ জাস্টিফাইড লাগলো যে এই 106 যে ডিক্লারেশনটা, সেই ডিক্লারেশনটাই কোথায়। তার কারণটা হচ্ছে এরা যে পুরোটাই গায়ের জড়ি দিয়ে করেছে, এবং এটা জামাত কেন্দ্রিক একটা ডিসিশন ছিল, এবং জামাতের কিছু হুলিগানস যারা দিনের পর দিন বাংলাদেশকে দখল করতে চেয়েছে রাজনৈতিকভাবে, একদম দখল করতে চাইছে বাংলাদেশকে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী টার্গেট যারা বাম নেতৃত্ব, তারা কি বলছেন শাহানা, সেই তথ্য আমরা দর্শকদের শোনাবো। মানুষ যে শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ, নির্বাচন হয় নাই পরে, তাহলে এদেরকে ডাকে, এইটা আমি আজকে দায়িত্ব নিয়ে কথা বলছি। আমরা জানতে চাইবে এজেন্ডাটা কি, কারণ এই পর্যন্ত ওনারা গত আগস্টের পর থেকে আমরা যতবার ডাকার পরে গিয়েছি, ওনারা বিপদে পড়লে ডাকছেন, এই ছাড়া কোনো সংলাপ করে নাই। অপরাধী খালাস পাবে আর আমাদের কর্মীরা মায়ের খাবে, আর আমি এখানে দেখা করতে যাব, কৃষক ঠিকমতো ফসলের দাম পাবে না, শ্রমিকরা ঈদে বেতন পাবে না, দেখা করতে যাব? নো। উনি অর্থাৎ দেশের মানুষকে লুট করছে এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, তেমনটাই বলছেন সেখানকার পরবর্তী টার্গেট বাম নেতৃত্ব। শাহানা, একেবারেই তাই। এবং দেশের অভ্যন্তরে একদিকে যেমন দেখতে পাচ্ছি অস্থির পরিস্থিতি, আন্তর্জাতিক মহলেও যথেষ্টই কোণঠাসা বাংলাদেশ, একই পরিস্থিতি কার্যত পাকিস্তানেরও। অবশ্যই পরবর্তী ঘটনাক্রমের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে। ধন্যবাদ জানাই শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে, কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। সময়ের কাছে আমরা সকলেই দায়বদ্ধ, 0 আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে। তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।